অপরাজিতার ভীষণ টেনশন হচ্ছে। হাতে আর মাত্র মিনিট 10 সময় আছে। ইস, আরেকটু আগে বের হতে যদি পারতো। তা মায়ের জন্য শেষ মুহূর্তে দেরি হয়ে গেল। এখন ট্রেনটা ধরতে পারলেই হয়। অপরিচিতা আরেকবার ওবারের ড্রাইভারকে তাড়া দেয়। ভাই, একটু দ্রুত চালান, আমি তো ট্রেন মিস করব। ওবারের ড্রাইভার হতাশ গলায় বলে, আপা, দেখছেন তো রাস্তায় আজ গাড়ির ভিড় বেশি। তবে আপনি চিন্তা করবেন না, ঠিক সময়ে পৌঁছে যাবেন। অপরাজিতা মনে মনে বলে, তাই যেন হয়। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে অপরাজিতা যখন পৌঁছে তখন বিকেল 3:15। সিল্ক সিটি ট্রেনটা হুইলছেল বাজিয়ে ধীরে ধীরে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। হুইলছেলের শব্দে অপরিচিতার বুকটা যেন চলকে ওঠে। ঠিকঠাক ট্রেনটা ধরতে পারলে হয়। দ্রুত হাতে হ্যান্ডব্যাগ থেকে 500 টাকার নোট দিতে ড্রাইভার বলে, আপা, ভাঙতি নাই। অপরাজিতা পরিষ্কার বোঝে যে লোকটা ওর তাড়াহুড়োর সুযোগ নিচ্ছে। অপরিচিতা কটমট করে তাকায় একবার, তারপর ভারী ব্যাগটা বের করে যতটা দ্রুত সম্ভব স্টেশনের দিকে আগতে থাকে। প্ল্যাটফর্মে আজ এত ভিড়, অপরিচিতা দিশারা বোধ করে। ওর বগিটা একদম সামনের দিকে। এখন এই ভারী ব্যাগটি নিয়ে এত দূর যেতে না যেতেই ট্রেনটা আবার ছেড়ে দেয়। আব্বু আসতে চেয়েছিল, ওই মানা করেছে। এখন আফসোস হচ্ছে। অপরাজিতা ডান হাতে শক্ত করে ব্যাগটা ধরে ভিড় ঠেলে সামনে এগোতে থাকে। কিন্তু বগির কাছে আসার আগে ট্রেনটা একটা লম্বা হুইসিল দিয়ে খুব ধীরে চলতে শুরু করে। অপরাজিতার বুকটা কেমন খালি হয়ে যায়। এখন কি করবে? একটা কথাই শুধু মনে হয়, ট্রেনে উঠতে হবে। অপরিচিতা এবার ব্যাগটা নিয়ে দৌড়াতে থাকে। আর মনে মনে ভাবে, ইস, দিলওয়ালে দুলহানির শাহরুখ খানের মতো যদি কেউ হাত বাড়িয়ে দিত। ঠিক তখন ট্রেনের ভেতরে থাকা একজন ওর ব্যাগটা হাতে নিয়ে ওকে একটানে ট্রেনে উঠিয়ে নেয়। লোকটা যেন ওর মনের কথা শুনতে পেয়েছে। অপরিচিতা হাঁপাতে হাঁপাতে লোকটাকে ধন্যবাদ দিতে গিয়ে একটু হতাশ হয়। লোকটা মোটেও নায়কের মতো নয়। মনে মনে একটু হাসে। কি আবোল তাবোল ভাবছে ও। অপরিচিতা এবার আন্তরিকভাবে লোকটাকে ধন্যবাদ জানায়। তারপর লোকটাকে জিজ্ঞেস করতে জানতে পারে বগিটা আরো 2 বগি সামনে। ব্যাগটা নিয়ে এবার ভিড় ঠেলে সামনের দিকে এগোতে থাকে। আর ভাবে, আজই কেন তো ভোগান্তি কপালে। বগিটা শীত তাপ নিয়ন্ত্রিত বগি। ঢুকতে একটা আরামদায়ক ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে, শরীরটা জুড়িয়ে যায়। অপরিচিতা দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়। তারপর টিকিটটা বের করে সিট নাম্বার একবার দেখে নেয়। অনুসন্ধানী চোখে তাকাতে তাকাতে ওর সিটের কাছে এসে দেখে একটা হুজুর মতো লোক বসে আছে। পাশে বোরকা পরা একজন, কোলে একটা ছোট বাচ্চা। অপরিচিতা একটু ইতস্ত করে বলে, এই সিটটা আমার। হুজুর মতো লোকটা এবার উঠে দাঁড়িয়ে বলে, আপা, আমার ফ্যামিলির সাথে একসাথে টিকিট পায় নাই। আপনি যদি সামনে আমার সিটটায় বসেন খুব উপকার হয়। অপরিচিতা মাথা নাড়ে। আজ সবকিছু কেমন যেন খাপছাড়া। লোকটার দেখানো সিটটার কাছে এসে অবশ্য মনটা ভালো হয়ে যায়। এই সিটটার সামনে একটা ছোট টেবিল আছে। যাক, এতক্ষণ একটা ভালো কিছু হলো। অপরিচিতা ব্যাগটা ওপরের রাখে রাখে। আর চোখে খেয়াল করে ওর পাশের সিটে একটা ছেলে। কোকড়ানো চুল, চোখে চশমা, বেশ মনোযোগ দিয়ে মোবাইলে কি যেন দেখছে। একটা মেয়ে সে যে পাশে বসেছে তাতে কোনো হেলদোল নেই। ভালো, যত কম উৎসাহ দেখাবে ততই আরাম। অপরিচিতা এবার আরাম করে ওর সিটে বসে মোবাইলটা খুলে বাসায় একটা ফোন করে দেয়। ট্রেনে উঠতে যে এত বিপত্তি হয়েছে তার বলে না। ট্রেনে যখন যান্ত্রিক শহর পেরিয়ে খোলা প্রকৃতির মাঝে ছুটে চলে, অপরিচিতা তখন জানালা দিয়ে বাইরে তাকায়। কিন্তু মুশকিল হলো, জানালার দিকে তাকালে জানালার পাশে বসা ছেলেটার দিকে চোখ পড়ে যাচ্ছে। এখনো মোবাইলে বোদনি। পাশে যে অপরিচিতার মতো সুন্দর একটা মেয়ে বসে আছে তার কোনো খেয়ালই নেই। অপরাজিতা এবার কৌতূহলে আর চোখে ছেলেটার মোবাইলের দিকে তাকায়। গল্প পড়ছে পেন্সিলে। ও, তাহলে এই ব্যাপার। অপরিচিতা নিজেও খুব পেন্সিল ভক্ত। সময় পেলে গল্পে ডুবে যায়। ছেলেটার দেখা দেখি অপরিচিতাও ফেসবুকে পেন্সিলের পেজে চলে যায়। দেখা যাক নতুন নতুন কি গল্প আসলো। কয়েকটা গল্প পড়া শেষে হঠাৎ দেখে একটা গল্প নিয়ে খুব বেশি মন্তব্য হচ্ছে। কৌতূহলী হয়ে অপরিচিতা গল্পটা পড়া শুরু করতেই বুঝতে পারে সেই চিরচেনা প্রেমের কাহিনী, যা কিনা শুরু হয়েছে পাশাপাশি সিটে বসা দুজন তরুণ তরুণীর মধ্যে। গল্পটা পড়া শেষ হতেই অপরিচিতা বিরক্ত হয়। তারপরও লেখকের নামটা খেয়াল করে, নীল। বাহ, বেশ ঢং আছে। অপরিচিতা এবার একটা মন্তব্য লিখে, গল্পটা ভালো, কিন্তু এত সহজে একটা ছেলে আর মেয়ের প্রেম হয়ে গেল। পাশাপাশি সিটে বসলেই ছেলে আর মেয়ের মধ্যে প্রেম হয়ে যেতে হবে। মন্তব্যটা লিখে অপরিচিতা কিছুক্ষণ চুপ করে থাকে। দেখা যাক লেখক কি উত্তর দেয়। একটু পরে মোবাইলের টোন শব্দ হতে অপরিচিতা দেখে লেখক নীল উত্তর করেছেন। আসলে হঠাৎ করে দেখলে মনে হবে কাকতালীয় ঘটনা, কিন্তু প্রকৃতির নিপুণ পরিকল্পনা করে এদের কাছে নিয়ে এসেছে। তাই দুজনের মাঝে প্রেম হতোই। গল্পটা পড়ার জন্য ধন্যবাদ। উত্তরটা পছন্দ হয় অপরিচিতার। মনটা একটু উদাস হয়ে যায়। চোখ আপনা আপনি চলে যায় জানালার দিকে। সবুজের মিছিল পেরিয়ে যাচ্ছে ট্রেন চলার সাথে সাথে। জানালা থেকে চোখ ফিরে নিয়ে তাকাতেই হঠাৎ পাশে বসা ছেলেটার মোবাইলের স্ক্রিনে অবাক হয়ে তাকে দেখে
ওর প্রোফাইল পিক দেখছে ছেলেটা। অপরিচিতা হতভম্ব হয়ে যায়। এই ছেলে কেন তার প্রোফাইলে? আর ওর নামটাই বা জানলো কি করে? অপরিচিতা আর চোখে খেয়াল করে ছেলেটা এবার ওর প্রোফাইল থেকে বের হয়ে আবার গল্পের পেজে চলে আসে। আর তখনই খেয়াল করে একটু আগে যে ওই মন্তব্য করেছে ছেলেটা সেটাই দেখছে আর মিটিমিটি হাসে। অপরাজিতার একটু সন্দেহ হয়, পাশের ছেলেটাই কি তাহলে লেখক নীল? অপরিচিতার নিশ্চিত হতে গল্পের লেখক নীলের প্রোফাইলে ঢোকে। কয়েকটা ছবি দেখতেই কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। কোনো ভুল নেই, কাকতালীয় হলেও পাশের ছেলেটাই এই গল্পের লেখক নীল। এটা কি করে সম্ভব? অপরিচিতা কিছু তা বলতে যেও থেমে যায়। না, একটু মজা করা যাক। অপরাজিতা এবার মেসেঞ্জারে যে নীলকে মেসেজ লেখে, ভাইয়া আপনার গল্পটা খুব ভালো লেগেছে। গল্পের মতো আপনার কি কখনো এমন হয়েছে, মানে অপরিচিত কোনো মেয়ের সাথে পাশাপাশি সিটে? নীলের আজ মনটা খুব ভালো। আজকের গল্পটা সবাই খুব পছন্দ করেছে। অনেকেই মেসেজ দিয়েও প্রশংসা করছে। এই তো এখন আরেকটা মেসেজ আসলো। আরে এটা তো সেই অপরিচিতা মেয়েটা, একটু আগে নেগেটিভ মন্তব্য করেছিল। দেখা যাক কি লিখেছে। মেসেজটা পড়ে নীলের ঠোঁটে মৃদু হাসি খেলে যায়। তারপর টাইপ করে, না আগে কখনো হয়নি, তবে আজ হতে পারে। কাকতালীয়ভাবে আজই প্রথম ট্রেনে আমার পাশে কোনো অপূর্ব সুন্দরী একটা মেয়ে বসেছে। অপরিচিতা মনে মনে একটু খুশি হয়, কিন্তু পাশের ছেলেটাকে বুঝতে না দিয়ে অন্যদিকে ফিরে লেখে, তাই বুঝলেন কি করে? মেয়েটার সাথে আজ আপনার কিছু হতে পারে। নীল বেশ মজা পেয়ে যায়, লিখে, কারণ মেয়েটা ট্রেনে ওঠার পর থেকেই একটু একটু পরপর আমার দিকে উদাস হয়ে তাকাচ্ছে। অপরাজিতা চোখ বড় বড় করে স্ক্রিনের লেখাগুলো দেখে, একটু রাগ লাগে। তারপর লিখে, মেয়েটা আপনার দিকে তাকাচ্ছে না, সে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখে উদাস হয়ে তাকিয়ে আছে। আমার তো মনে হয় উল্টো আপনি মেয়েটাকে আর চোখে দেখছেন। নীল একটু চমকে যায়, আশেপাশে তাকায়, তারপর লিখে, আরে না, এক দুবার চোখাচোখি হয়ে গেছে। কিন্তু আপনি জানলে কি করে মেয়েটা জানালার দিকে তাকাচ্ছে? অপরিচিতা এবার একটু সতর্ক হয়, না এভাবে লেখা ঠিক হয়নি, লোকটা না আবার বুঝে ফেলে। অপরাজিতা এবার সন্তর্পণে লিখে, অনুমান করলাম আপনি এক দুবার চোখাচোখি হতে বুঝে ফেলেন যে মেয়েটা সুন্দর। মেয়েটার চোখ তো টেরাও হতে পারে। নীল একটু থমকে যায়, তারপর মাথা নেড়ে লিখে, না তা মনে হয়নি। অপরিচিতা লিখে, এরপর তাকালে ভালো করে খেয়াল করবেন। এরপর অপরিচিতা মোবাইলটা রেখে চোখটা ইচ্ছে করেই টেরা করে পাশে বসা ছেলেটার দিকে একবার তাকায়। তারপর উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। নীল একটু ধাক্কা খায়, আরে সত্যি তো, পাশে বসা মেয়েটার চোখ টেরা। এটা কি করে সম্ভব? কিছুক্ষণ আগেও তো চোখ ঠিক ছিল, নাকি তখনও ভালো করে খেয়ালই করেনি? ভালো করে দেখার জন্য নীল গলা খাকারি দিয়ে মেয়েটার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। গলা খাকড়িতে কাজ হয়। মেয়েটা ওর দিকে আবার তাকায়। নীল পুরো বিভ্রান্ত হয়ে যায়। মেয়েটার চোখ আসলেই তারা। নীল ভাবে, ওই অপরিচিতা মেয়েটার কথা একটু ঠিক দেখা যাচ্ছে। মেয়েটা কি করে জানলো যে ওর পাশে বসা মেয়েটার চোখ টেরা? নীল কৌতূহলী হয়ে লিখে, আপনার কথাই ঠিক, মেয়েটা টেরা, আর সে আসলেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। অপরিচিতা একটু দুঃখের ইমোজি দেয়, তারপর লিখে, আহা মন খারাপ হয়ে গেল আপনার? এত সুন্দর একটা মেয়ে আপনার দিকে তাকাচ্ছিল, কিন্তু এখন দেখলেন চোখ টেরা, আর অমনি সব উৎসাহ চলে গেল। নীল একটু রাগ করে, এই মেয়েটা বেশি পাকা। দ্রুত টাইপ করে, শুনুন, পাশে বসা মেয়েটার সম্পর্কে আমার এত উৎসাহ নেই। নেহায়েত আপনি জানতে চাচ্ছিলেন, তাই এত কথা লিখলাম। তা আপনি কি করেন? আপনার প্রোফাইল তো লক দেখলাম। অপরিচিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাগ্যিস প্রোফাইল লক ছিল, না হলে এতক্ষণে চিনে ফেলত। অপরিচিতা লেখে, বাহ, এর মাঝে আমার প্রোফাইল ঘুরে এসেছেন। নীল একটু লজ্জা পায়, তারপর লিখে, আসলে আপনি আমার গল্পটা নিয়ে নেগেটিভ কিছু লিখলেন, তাই ভাবলাম আপনিকে একটু উকি দিয়ে দেখি। বললেন না আপনি কি করেন? অপরিচিতা দুষ্টুমি করে লিখে, আমি গল্প পড়ি। আপনি? নীলও দুষ্টুমি করে লিখে, আমি গল্প লিখি। আচ্ছা থাক, বলতে হবে না, ভালো থাকবেন। অপরাজিতা বুঝতে পারে সরাসরি উত্তর না দেওয়াতে নীল কথা শেষ করে দিল। থাক আপাতত, একটু পর আবার জ্বালানো যাবে। অপরাজিতা এবার ব্যাগ থেকে একটা বিদেশি চকলেট বের করে খেতে থাকে। খেতে খেতে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। অপরিচিতা লিখে, এই যে মিস্টার লেখক, আপনার পাশে যাত্রী সুন্দরী টেরা মেয়েটা কি করে? নীল জানালে দিয়ে বাইরে তাকিয়েছিল। মেসেঞ্জারের শব্দ হতেই খুলে দেখে সেই পাকা পাকা কথা বলা মেয়েটা। মেসেজটা খুলে পড়ে, তারপর পাশে বসা অপরিচিতার দিকে একবার আর চোখে তাকিয়ে লিখে, আর বলবেন না, আমার প্রিয় লিন্ডিয়ের ডার্ক চকলেট খাচ্ছে। একবার বললেই খেতাম। আসলে গল্পে যেমন এগুলো সহজে হয়, বাস্তবে হয় না। অপরিচিতা ষড়যন্ত্রকারীদের মতো বলে, আরে একটু চেয়েই দেখুন না, আমার তো মনে হচ্ছে মেয়েটার হৃদয় একটু কঠিন না। নীল একটু মৃদু হেসে লিখে, আপনি সেই শুরু থেকে আমার পাশে মেয়েটাকে নিয়ে যেভাবে পড়ে উঠে লেগেছেন, তাতে মনে হচ্ছে আমার এখনই মেয়েটার সাথে কথা বলা উচিত।
অপরাজিতা তাল দেবার ভঙ্গিতে লিখে, হ্যাঁ, অবশ্যই কথা বলা উচিত। অপরাজিতা আর চোখে খেয়াল করে পাশে বসে থাকা নীল নামের ছেলেটা একবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। অপরিচিতার খুব মজা লাগে, গম্ভীর মুখে লিখে, কি কিছু কথা হলো? নীল মাথা নেড়ে লিখে, না থাক, আমি একটু ঘুমাই, পরে আপনার সাথে কথা হবে। না, ছেলেটাকে আর জ্বালানো ঠিক হবে না। তবে এটা ভালো লাগছে যে অন্যদের মতো যেচে শুধু শুধু কথা বলেনি। অপরিচিতাও চোখটা বন্ধ করে। ট্রেনটা রাজশাহীর যত কাছাকাছি চলে আসে ততই ট্রেনের লোকজন কমে আসে। রাজশাহীর ঠিক আগের স্টেশনে অপরিচিতা নেমে যাবার জন্য উঠে দাঁড়ায়। নীল ততক্ষণে জেগে উঠেছে। অপরিচিতা ব্যাগটা নামিয়ে একবার পূর্ণ দৃষ্টিতে নীলের দিকে তাকায়। তারপর রহস্যময় একটা হাসি দিয়ে আলতো করে বলে, আসি। নীলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অপরিচিতা ট্রেনের দরজার দিকে এগোতে থাকে। এদিকে নীল কেমন যেন একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। মেয়েটা ওকে আসি বলে গেল, কিন্তু কেন? আবার কি সুন্দর মিষ্টি হাসি দিল। হঠাৎ একটা কথা মনে হতেই নীল পুরো বিভ্রান্ত হয়ে যায়। আরে, মেয়েটার চোখ তো এখন টেরা ছিল না। তার মানে কি তখন ইচ্ছে করে টেরা করে তাকিয়েছিল? নীল এবার এসি ক্যামেরার জানালা একটা হাত ঠেকিয়ে মুখটা কাছে নিয়ে বাইরে দেখার চেষ্টা করে। দেখে মেয়েটার লম্বা চুল, মায়াবী মুখের এক পাশ, এক হাতে ভারী ব্যাগ, আরেকটা হাত বাতাসে ঝুলিয়ে স্বপ্নে দেশে যেন হেঁটে যাচ্ছে। কেন যেন নীলের মনটা একটু খারাপ হয়ে যায়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলতেই মোবাইলে একটা মেসেজ আসে। অপরিচিতা নামে সে মেয়েটার মেসেজ। এই যে মিস্টার লেখক, পাশের সিটের সামনের নেটটায় একটা চকোলেট রাখা আছে, খেয়ে নিন, আর মুখটা অমন বিষণ্ণ করে রাখবেন না, আপনি হাসলে ভালো লাগে। নীল মেসেজটার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তারপর পাশের সিটের সামনের নেটটাই দেখে লিন্ডিয়ের একটা ডার্ক চকলেট রাখা। তার মানে কি পাশে বসা মেয়েটার তো জানার কথা না যে ও মনে মনে চকলেট খেতে চেয়েছিল। চকলেট খাওয়ার ব্যাপারটা ওই অপরিচিতা নামে মেয়েটাই জানে। তাহলে পাশে বসা মেয়েটাই কি অপরাজিতা ছিল? এই জন্য কি মেয়েটা বারবার ওকে পাশে বসা মেয়েটার সাথে কথা বলতে বলছিল? আবার যে অপরিচিতা মেয়েটা বলেছিল সে পাশের মেয়েটা টেরা হতে পারে, তখনই পাশের মেয়েটা ইচ্ছে করে ওর দিকে টেরা হয়ে তাকিয়েছিল। ভাবতে ভাবতে নীলের মুখে মৃদু একটা হাসি ফুটে ওঠে। তারপর লিখে, অপরিচিতার দেওয়া চকলেট নীল পেয়েছে। আর হ্যাঁ, নীলের মুখে অপরিচিতার জন্য হাসিও ফুটেছে। এবার অনেকদিন পর নীল বাসায় এলো। ট্রেন স্টেশন থেকে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। অনেকদিন পর রাতে মা বাবার সাথে ভাত খেলো। এই সুখটা পেতেই নীল সুযোগ পেলে ঢাকা থেকে রাজশাহী চলে আসে। ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাত্রই লেকচারার হিসেবে ঢুকেছে ও। এখনো মনটা ঢাকায় থেতু হতে পারেনি, হয়তো কখনো হবেও না। নিজের রুমে সে দেখে মা সুন্দর একটা সাদা ধবধবে চাদর বিছিয়ে রেখেছে। বিছানায় শুতেই সারাদিনের ক্লান্তি যেন জানান দেয়। চোখটা বন্ধ হয়ে আসে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে টুকটুক করে গল্প করতে থাকে। নীল চোখ বন্ধ করে মায়ের আদরটা নিতে থাকে। সকালে ঘুমটা ভাঙতেই নীল কিছুক্ষণ বিছানায় আরাম করে গড়াগড়ি দেয়। একসময় বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে মা নাস্তা বাড়েন। বাবার কথা জিজ্ঞেস করতে মা বলেন বাবা নাস্তা করেছে, এখন ছাদে গাছে পানি দিচ্ছে। নীল নাস্তাটা সেরে চা নিয়ে ছাদে চলে আসে। এসে দেখে বাবা পুরো ছাদ জুড়ে যেন ফুলের মেলা বসিয়েছেন। নীল বিস্ময়ে বলে ওঠে, বাবা, এত ফুল লাগিয়েছো, খুব সুন্দর লাগছে। নীলকে দেখে বাবা হেসে বলেন, আয় বস ওখানে, সারাদিন বসে না থেকে এই ফুল নিয়েই থাকি। নীল হাসে। তারপর ঘুরে ঘুরে পুরো ছাদটা দেখে, নানান ধরনের ফুল। হঠাৎ একটা লতার মতো গাছ চোখে পড়ে, নীল রঙের ছোট ছোট ফুল। খুব পরিচিত নামটা, কি যেন, নাম মনে আসছে না। বাবাকে জিজ্ঞেস করতেই বাবা হেসে বলে, এটাই নীল, অপরিচিতা। এটা সাদা রঙের হয়। নীল একটু থমকায়। তারপর মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। নীল, অপরাজিতা, আচ্ছা সেই দুষ্টু মেয়েটার খবর কি? ভাবতেই ফোনটা খুলে মেসেঞ্জারে কোনো নতুন মেসেজ নেই। মনটা একটু খারাপ হয়। কিন্তু ফেসবুকে অনেকগুলো নোটিফিকেশন এসে রয়েছে। অবাক করে খেয়াল করে অপরিচিতা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নীল একটু ভাবে, তারপর ফ্রেন্ড রিকোয়েস্টটা কনফার্ম করে। প্রোফাইলে ঢুকতেই হাস্যজ্জ্বল একটা দুষ্টু মুখের ছবি। একটু নিচে যেতে বুঝতে পারে মেয়েটা রাজশাহী মেডিকেলে শেষ বর্ষে পড়ছে। মেয়েটা ঘুরতে পছন্দ করে। দেশ বিশেষের সুন্দর সুন্দর জায়গায় যাবার ছবি। সেদিন বিকেলে অপরিচিতার মেসেজ আসে, এই যে লেখক মশাই, এতক্ষণে নিশ্চয়ই আমার প্রোফাইল মুখস্থ করে ফেলেছেন। নীল একটু অপ্রস্তুত হয়। আসলেও সকাল থেকে কয়েকবার করে মেয়েটার প্রোফাইলে ঢু মেরেছে। কি একটা আকর্ষণ বারবার টেনে নিচ্ছিল। নীল সত্যিটা লেখে, হ্যাঁ মোটামুটি মুখস্থ এখন। আপনার জন্মদিন 25 জানুয়ারি। আপনি এমবিবিএস শেষ করে মেডিকেলে ইন্টার্নশিপ করছেন। সারা বাংলাদেশ ঘুরে ফেলেছেন। মাঝে মাঝে শাড়ি পরেন। অপরিচিতা হেসে ফেলে। হাসির কয়েকটা ইমোজি দিয়ে বলে, থাক থাক, আর বলতে হবে না, আপনি পরীক্ষায় পাশ করেছেন।
আর ভাবনা নিয়ে সত্যিটা বলার জন্য ধন্যবাদ। অন্য কেউ হলে বলতো একবারও প্রোফাইলে উকি দেনি। নীল লেখে, আসলে আজ সকালে আরেকটা কাকতালীয় ঘটনা ঘটেছে। অপরিচিতা কৌতূহলী হয়ে লেখে, আবার আরেকজন আপনার পাশে বসেছে। নীল হাসে, তারপর লেখে, আজ সকালে ছাদে উঠে দেখি পুরো ছাদ জুড়ে ফুলে ফুলে ভরা, বাবা লাগিয়েছে। হঠাৎ একটা ফুলের দিকে চোখ পড়তেই আপনাকে দেখলাম। অপরাজিতা দুষ্টুমি করে লেখে, দিনের আলোতেও আজকাল আমার ভূত দেখছেন। নীল লেখে, আরে শুনুন আগে। দেখি সুন্দর একটা লতার মতো গাছ, তাতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে নীল নীল ফুল বাতাসে দুলছে। বাবাকে জিজ্ঞেস করতে বলল, নীল অপরাজিতা। তখনই আপনার কথা মনে হতে মোবাইলটা খুললাম, দেখি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি বলুন এতদিন পর বাড়ি এসে ছাদে অপরাজিতা ফুলটাই চোখে পড়ল। অপরাজিতা ঠোঁটটা কামড়ে লেখে, আপনার সাথে আমার কাকতালীয় ঘটনা বেশি ঘটছে। ফুলের ছবিটা পাঠান তো দেখি। নীল এবার ফুলটার কাছে যে সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দেয়। এদিকে বাবা ছাদ থেকে নামার সময় বলে যান রোদে যেন বেশিক্ষণ না থাকে। ফুলের ছবিটা পেতে অপরাজিতা লেখে, ইস কি সুন্দর, আপনার বাবাকে সালাম দেবেন। কি সুন্দর ফুল ফুটিয়েছেন, বোঝা যায় উনি ভালো মানুষ। কিন্তু বাবার ছেলে কি ভালো মানুষ? নীল হেসে ফেলে, বাবার ছেলের সাথে তো কাল পুরো পর্দা এলেন, কি মনে হলো? অপরাজিতা মিটিমিটি হেসে লেখে, বাবার ছেলে খুব ভালো, কিন্তু একটু বোকা আছে। নীল লেখে, হ্যাঁ, আর আপনি ভীষণ বুদ্ধিমান। অপরাজিতা এবার আর দুষ্টুমি করে না, না আপনি আসলে একটা ভালো মানুষ। চালাক শব্দটা লিখতে পারতেন, কিন্তু লিখলেন বুদ্ধিমান। কাল থেকে অনেক দুষ্টুমি করেছি, ক্ষমা করে দেবেন। সেজন্য আপনার সাথে যদি এক কাপ কফি খেতেও হয়, না হয় কষ্ট করে খেলাম। এবার নীলকে দুষ্টুমিতে পেয়ে বসে, তাই না? তাহলে কষ্টটা দিতেই হয় আপনাকে। আজ বিকেলে পদ্মার পাড়ে বসি। এরপর আরও কিছুক্ষণ কথা চলে দুজনের। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। বর্ষা মাত্রই শেষ হয়েছে। শরতের মেঘেরা আকাশে লুকোচুরি খেলছে। নদীতে এখন অনেক পানি, সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে। নীল দূর থেকে দেখতে পায় অপরাজিতা আসছে নীল রঙে একটা জামা পরে। সকালে ছাদে দেখা সে নীল অপরাজিতা ফুলের মতোই সুন্দর লাগছে। নীল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অপরাজিতা কাছে এসে মিষ্টি একটা হাসি দেয়। তারপর স্বভাবসুলভ দুষ্টুমির ভঙ্গিতে বলে, শুনুন, এই জামাটা ছাড়া আরও ভালো জামা ছিল না, সব ওয়াশে দিয়েছি। আপনি আবার ভেবে বসবেন না, আপনার কথা মনে করেই নীল রঙের জামা পরে এসেছি। এটাও একটা কাকতালীয় ঘটনা। নীল ছোট্ট করে হাসে বলে, জি, অবশ্যই অন্য কিছু ভাবব না। আর আপনি থাকতে অন্য কিছু ভাবার সুযোগ আছে? আপনি নাকাল লিখলেন, পাশাপাশি বসলে কি প্রেম হয়ে যায়? অপরাজিতায় এবার প্রাণখোলা হাসি দেয়। হ্যাঁ, খবরদার, আমার সেই মন্তব্যের সম্মান যেন থাকে। অবশ্যই এই কফি খেতে আসাটাই বেশি হয়ে গেল। যাক, আপনি নিতান্ত ভালো মানুষ বলে আসলাম। নীল মুখটা সিরিয়াস করে বলল, অবশ্যই আপনার সম্মান রাখা হবে, আর কফি খেতে আসার জন্য ধন্যবাদ। এরপর আর দুজন মুখোমুখি বসে, হাতে কফির কাপ ওঠানামা করতে থাকে। সেই সাথে মনের পারদও ওঠানামা করে। যত দিন যায় নীল আর অপরিচিতা একটা অনুচ্চারিত সম্পর্কের দিকে এগোয়। দিন দিন ভালো লাগাটা বাড়তে থাকে। মনের বোঝাপড়াটা আরও শক্ত হতে থাকে। সেদিন অপরাজিতা দুষ্টুমি করে লিখে, আচ্ছা, আমার চোখটা যদি সত্যি টেরা হতো, তাহলে কি আপনি এত আগ্রহ করে আমার সাথে বসতেন? নীল ঠোঁট কামড়ে একটু ভাবে, তারপর লিখে, হ্যাঁ বসতাম। অপরাজিতা লেখে, এত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতেন। নীল এবার একটু বেকায়দায় পড়ে যায়। একটু ভেবে লেখে, প্রথম দিকে হয়তো না, পরে যত চেনা জানা হতো তখন হয়তো থাকতাম। অপরাজিতা রাগ হয়ে যায়, লেখে, আপনি বিনয় করে লিখলেন, সত্যটাই এড়িয়ে গেলেন এই প্রথম। আপনি তখন এত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতেন না। আপনি ভীষণ শরীরবৃত্ত মানুষ। নীল এবার লেখে, মাঝে মাঝে আমার মনে হয় শরীর জিনিসটা মোটেও ছোট কোনো বিষয় না। কখনো দেখেছেন কেউ কাউকে অযাচিতভাবে মন দিয়ে ভালোবেসেছে, আর পত্রিকাওয়ালারা সেই খবর ছেপেছে? মন দেওয়ার অপরাধে কেউ কোনো আদালতে শাস্তি পেয়েছে? বরং কেউ কাউকে সম্মতি দিয়ে শুয়েছে। পত্রিকাওয়ালারা সেই খবর ছাপাতেই ব্যস্ত, আর মানুষের নিন্দাও তাতে বেশি, আলোচনাও তাতে বেশি। মনকে মানুষ যতটা না গুরুত্ব দেয়, শরীরকে তার চেয়ে বেশি। অপরাজিতার এবার সত্যি রাগ হয়। আপনি তো ভীষণ উল্টো মানুষ। যারা অমন ভাবে তাদের সাথে আমি নেই। নীল মাথা নাড়ে, আমি সত্যটাই বললাম। সেদিন এক পরিচিতকে দেখলাম, শারীরিক অক্ষমতার জন্য অনেক দিনের প্রেম বিয়ে দুদিনেই ভেঙে গেল। মনের চেয়ে শরীর বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কিন্তু তাই বলে আমি সেটা সাপোর্ট করছি না। শুধু বলতে চেয়েছি, মন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, শরীরটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। অপরাজিতার মুখ রাগ হয় আবার। সেই সাথে নীলের যুক্তিগুলোও ফেলে দিতে পারছিল না। এতে রাগটা আরও বেড়ে যায়। লেখে, আপনার সাথে আমার মিলছে না, সরি, ভালো থাকবেন। নীলের হঠাৎ করেই ভীষণ অভিমান হয়। এমন করে লিখতে পারল অপরাজিতা? ও তো শুধুমাত্র বাস্তবতাই বলেছে। অপরাজিতা কি এইটুকু বোঝে না যে ওর যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাও ওকে ছাড়া এখন একটা মুহূর্ত ভাবতে পারবে না? মনের ভেতরে অপরাজিতা এত শক্ত হয়ে বসে আছে যে আর সবই ওর কাছে তুচ্ছ।
কিন্তু এখন কেমন করে অপরাজিতাকে এই কথাগুলো বোঝাবে? ও কি আর ফিরে আসবে? যত সময় যেতে থাকে ততই মনটা খারাপ হতে থাকে। বারবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে অপরাজিতার মেসেজ আসলো কিনা। দুষ্টু মেয়েটার মিষ্টি দুষ্টুমি ভীষণ মিস করতে থাকে নীল। এদিকে আজ 3 দিন পার হয়ে গেছে। অপরাজিতার মন কোনোভাবেই ভালো হচ্ছে না। নীল অনেকগুলো মেসেজ দিয়েছে, ফোনও করেছে অনেকবার, কিন্তু কি একটা অদ্ভুত অভিমান, রাগ ঘিরে ধরেছে। নিজে থেকে মেসেজ লিখলে কোথাও যেন একটা বাধা পাচ্ছে, আবার নীলকেও ভুলতেও পারছে না। সেদিন অপরাজিতা ভীষণ মনে মেডিকেলে যাচ্ছিল, ঠিক তখন পেছন থেকে কেউ নাম ধরে ডাক দেয়। অপরাজিতার পুরো শরীর কেঁপে ওঠে, ঘুরে চেয়ে দেখে নীল। চুলগুলো উস্কো খুস্কো, সেভ না করা মুখ কেমন যেন একটু শুকিয়েও গেছে। অপরাজিতার বুকটা হুহু করে ওঠে। নীলের কি হাল হয়েছে? নীলের ডাকে অপরাজিতা যখন ঘুরে তাকায়, নীলের বুকে একটা মোচড় দেয়। সেই দুষ্ট মিষ্টি মুখটায় কি একটা বিষণ্ণতা জমা হয়ে আছে, যা দেখলেই বুকটা হুহু করে ওঠে। নীল আর দেরি করে না, কাছে এসে বিষাদ মাখা গলায় বলে, অপরাজিতা, আমি যে তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি যেমনই হও, তোমার শারীরিক কোনো কমতি থাকুক, তাও আমি শুধু তোমাকেই চাই। একটা বেলা তোমার মেসেজ না আসলে আমার যে কি নিঃসঙ্গ লাগে। আর সেই তোমার মেসেজ নাই আজ 3 দিন, আমি বাঁচি কি করে বলো তো? অপরাজিতা ঠোঁট কামড়ে প্রাণপণে চেষ্টা করে চোখের জলটা ঠেকাটে। কাছে এসে নীলের হাতটা নরম করে ধরে ফিসফিস করে বসো, আসো, পদ্মা পাড়ে যে একটু বসি। এই প্রথম অপরাজিতা ওকে তুমি করে বলল। এই প্রথম অপরিচিতা ওর হাতটা ধরল। এত ভালো লাগা, এত সুখ নীল কোথায় রাখবে? ইচ্ছে করছে ঘুড়ির মতো আকাশে উড়ে বেড়াতে, অপরাজিতার নির্মল আকাশে। অপরিচিতা আদর গলায় বলে, এ কদিন একদম শরীরে যত্ন নাওনি তুমি, এমন করলে কিন্তু আমি খুব রাগ করব। অপরিচিতার মুখে তুমি ডাকটা এত মায়া, নীল যেন কোথায় হারিয়ে যায়। মৃদু হেসে বলে, অপরিচিতার কাছে থাকলে আর কখনো এমন করব না। অপরাজিতা এবার আদরে গলায় বলে, তোমার তো এখন ইউনিভার্সিটি বন্ধ, রাজশাহী এসে থাকো না কেন? আমি তো এখানে আর অল্প কিছুদিন আছি, তারপর তো ঢাকাতেই চলে যাব। নীল মাথা নেড়ে বলে, আসলে কিছু একাডেমিক কাজ থাকে, আর্টিকেল পাবলিশ করা। এছাড়া আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করেছি। অপরাজিতা বাচ্চা মেয়েদের মতো মাথা নেড়ে বলে, আমাকে ছেড়ে বিদে যাওয়া চলবে না। নীল সুযোগটা নেয়, কৃত্রিম গম্ভীর মুখে বলে, তাহলে বিয়ে করে নিয়ে যায় তোমাকে। ঝট করে মুখটা লাল হয়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, তাহলে আমি রাজি আছি। এরপর কোথা থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় ওরা বুঝতে পারে না। দিন শেষে ওরা বুঝতে পারে কেউ কাউকে ছাড়া আর কোনোদিন একা থাকা সম্ভব না। সেবার নীল ঢাকা চলে যেতে অপরিচিতার পুরো শহরটা খালি হয়ে যায়। এবার আরো বেশি একা লাগে নিজেকে, কখনো এমন লাগেনি। সেদিন রাতে মা ফোন করতেই অপরাজিতা ভীষণ আবেগপ্রবণ হয়ে নীলের কথা মাকে বলে। মা সব শুনে শুকনো গলায় বলে, ছেলে মাস্টার। অপরাজিতা ভ্রুকুচকে বলে, এমন করে বলছে কেন? নীল ইউনিভার্সিটির লেকচারার, কদিন পর বিদেশে যাবে পিএইচডি করতে। অপরিচিতার মা নীলুফার বেগম বলেন, আর এদিকে তোর বাবা কতগুলো ছেলে পছন্দ করে রেখেছে, কেউ তোর মতো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিরাট শিল্পপতির ছেলে। এসব বাদ দিয়ে তুই এমন একটা ছেলের সাথে কথা বললি, তোর বাবা শুনলে তোলকালাম করবে। অপরাজিতার বুকে একটা অজানা ভয় খামচে ধরে, একগোয়ে গলায় বলে, মা, তুমি বাবাকে একটু বলে রাখো। এরপর মায়ের সাথে আর কথা আগায় না তেমন। অপরিচিতা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। বাবা যেমন নাক ওচো মানুষ, কিছুতেই নীলকে হয়তো মেনে নিবে না। এতদিনের দিকটা একদমই ভেবে দেখেনি হয়তো। ওর জীবনে যে বাবা মাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের মতামতটাও যে অনেক ভূমিকা রাখতে পারে, সেটা বেমালুন ভুলেছিল। বাবা মাকে কষ্ট দিয়ে তো কিছু করতে পারবে না। অপরাজিতা ভীষণ অসহায় বোধ করতে থাকে। একটা অজানা ভয় ঘিরে ধরে, নীলকে হারানোর ভয়। অপরাজিতার মনটা আজ ভীষণ রকম খারাপ। এতদিনের প্রিয় এই মেডিকেলের ক্যাম্পাসকে বিদায় জানাতে হচ্ছে। এই প্রিয় রাজশাহী শহর ছেড়ে চলে যাবে, কিন্তু আসলে কি চলে যাচ্ছে, নাকি আরও বেশি করে ফিরে আসার জন্যই ঢাকা যাচ্ছে? অপরিচিতার বাবা আতিক সাহেব এসেছেন, আজ মেয়েকে নিয়ে যাবেন। নীল আসতে চেয়েছিল, কিন্তু অপরিচিতায় মানা করেছে। বাবা খুব কড়া ধাতের মানুষ, এগুলো একদমই পছন্দ করে না। সবকিছু গুছিয়ে নিয়ে অপরিচিতা বাবার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এত মন খারাপের মাঝে এইটুকু ভালো লাগা যে ঢাকায় নীল আসে, এখন আগের চেয়ে ঘন ঘন দেখা হবে। অপরিচিতা মোবাইলটা বের করে নীলকে মেসেজ লেখে, তোমার কাছে ফিরে আসি। নীল মনোযোগ দিয়ে একটা আর্টিকেল লিখছিল। অপরাজিতার মেসেজটা আসতেই মনটা ভালো হয়ে যায়। যাক, এখন ইচ্ছে করলেই অপরাজিতাকে দেখা যাবে। রাগ করে থাকলে রাগ ভাঙানো সহজ হবে। আগের বারে কথা ভেবে হেসে ফেলে। 3 দিন কথা না বলেও ছিল কি করে। ঢাকায় আসার পর কটা দিন সব গোছগাছ করতেই চলে যায় অপরাজিতার। এর মাঝে বাবা স্পষ্ট বলে দিয়েছেন, আগে মেয়ের বিয়ে দিবেন, তারপর অন্য কিছু।
এরপর থেকে অপরাজিতার সুযোগ খুঁজে কি করে বাবার কাছে কথাটা বলা যায়। নিজের পছন্দের কথা নিজে বলতে ভীষণ সংকোচ লাগে ওর। সেদিন সন্ধ্যায় বাবাই হঠাৎ করে কথাটা তোলেন। অপরাজিতা টিভিতে খবর দেখছিল, তখন আতিক সাহেব পাশে এসে বসেন। স্নেহের সাথে বলেন, মা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। আমি চাই তুই অনেক বড় ডাক্তার হবি, তাই পড়াশোনা চালিয়ে যা। এখনই তোকে রোজগার করতে হবে না। এফসিপিএস পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নি। অপরাজিতা ভীষণ খুশি হয় মনে মনে, ভাবে যাক, ওকে বিয়ে দেবার ভূতটা বাবার মাথা থেকে নেমেছে। অপরাজিতা খুশি গলায় বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন সফল করবই। আতিক সাহেব খুব খুশি হন মেয়ের কথায়। একটু সময় নিয়ে বলেন, তাছাড়া তানভীরের বাবাও রাজি যে তুই আপাতত পড়াশোনা নিয়েই থাকবি। ওদের কোনো আপত্তি নেই। আর থাকবেই বা কেন, ওদের কত বড় ব্যবসা, পুরোটা তানভীর এক হাতে চালাচ্ছে। ছেলেটা বিদেশ থেকে পড়াশোনা করে এসে বাবার ব্যবসা দেখছে। খুব ভালো ছেলে। অপরাজিতা একটা ধাক্কা খায়। বাবা এমনভাবে কথা বলছে যেন সব ঠিকঠাক। না, আর তো দেরি করা যায় না। বাবাকে পরিষ্কার করে সব জানিয়ে দিতে হবে। অপরাজিতা লম্বা একটা নিঃশ্বাস নেয়, তারপর নিচু গলায় বলে, বাবা, আমার একটা কথা ছিল। আতিক সাহেব সতর্ক গলায় বলেন, বল, কি পড়বি? অপরাজিতার ঠোঁটটা একটু কামড়ে বলে, আমি একটা ছেলেকে পছন্দ করি, ওর নাম নীল, একটা ইউনিভার্সিটির লেকচারার। আতিক সাহেবের মুখটা গম্ভীর হয়ে যায়। পরিস্থিতি খারাপ দিকে মন নিচ্ছে এটা আজ করে অপরিচিতার মা নীলুফার বেগম এসে পাশে বসে। আতিক সাহেবকে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, দেখ, তোর জীবন মাত্রই শুরু হচ্ছে। একজনকে ভালো লাগতে পারে, কিন্তু তার সাথে সংসার জীবনটা যে ভালো হবে তার নিশ্চয়তা নেই। যে ছেলেকে তুই পছন্দ করিস তাকে তুই আসলে কতটুকু চিনিস? তার পরিবার সম্পর্কে বা কি জানিস? ছেলেটা মাত্র লেকচারার। এই করোনাকালে ওদের বিশ্ববিদ্যালয়ের স্যালারিটাও এখন নিয়মিত দেয় না। আর এরা জীবনে কি খুব বেশি উপরে উঠতে পারবে? তানভীর এখনই যে জায়গায় আছে সেখানে তোর নীল সারা জীবনে পৌঁছাতে পারবে না। আরেকটা কথা, জীবনে টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। এটা অনেকেই আবেগের বশে মানতে চায় না। আর তানভীর ছেলেটা শিক্ষিত, ভালো। আমি আমার একমাত্র মেয়ের সুনিশ্চিত ভবিষ্যৎ আশা করতে পারি। বাবার কথাগুলো অপরিচিতার বুকে শিলের মতো বিধে। খুব অসহায় লাগতে থাকে। কোনো মতে বলে, বাবা, আমি নিজে তো স্বাবলম্বী। আমি কারো টাকা পয়সার মুখাপেক্ষী না। নীলামাকে বুঝে আমি ওকে বুঝি। আমাদের মাঝে বোঝাপড়াটা ভালো। আতিক সাহেবের মুখ থমথমি হয়ে যায়। মুখ শক্ত করে বলেন, তানভীরের সাথে কথা বলো, দেখবে ও নীলের চেয়েও তোমাকে বেশি বুঝে চলেছে। এটা খুব বড় কিছু না। ওরা আগামী শুক্রবার আসবে। আমি চাই তুমি পরিপাটি হয়ে থেকো, আমার মাথাটা যেন নিচু না হয়। অপরাজিতা বোঝে বাবা খুব রেগে গেছেন, তাই ওকে তুমি করে বলছে এখন। অপরাজিতা আর কথা বাড়ায় না। নীলুফার বেগম কথা ঘোরানোর জন্য বলে, আরে, তুমি কি শুরু করেছো? মেয়েটা আসলোই মাত্র কটা দিন, আর তুমি বিয়ে নিয়ে পাগল হয়ে গেছো? আসো তো আমার সাথে। অপরাজিতার কেমন যেন দিশেহারা লাগছে। বাবা এমন জেদ ধরে থাকলে তো কিছুই করতে পারবে না। না, নীলের সাথে সরাসরি কথা বলতে হবে। অপরাজিতা নীলকে ফোন দিতেই ওপাশ থেকে অভিমানী গলা পাওয়া যায়। ঢাকায় এসেছো সে 5 দিন, আর আমার সাথে দেখা করার সময় হচ্ছে না তার। আমি কিন্তু রাগ। অপরাজিতা হেসে বলে, এই জন্যই তো ফোন করেছি মশাই। কালকের পর দিন বিকেলে আসবো তোমাদের ক্যাম্পাসের পাশে ওই কফি শপটায়। নীল দুষ্টুমি করে বলে, একেবারে চলে আসো আমার কাছে। অপরিচিতার বুকে একটা ধাক্কা লাগে। মনে মনে বলে, আমি তো তাই চাই নীল, কি যে ভীষণ চাই, তুমি যদি জানতে। একদিন পর অপরিচিতা যখন বাসা থেকে বের হয় ঠিক তখনই নীলের ফোন আসে। অপরাজিতা, তুমি বের হইও না, আমাকে এক্ষুনি রাজশাহী যেতে হবে। বাবার জ্বর ছিল গত 2 দিন। আমি করোনা টেস্ট করাতে বলেছিলাম। আজ রেজাল্ট এসেছে পজিটিভ। আমি বের হয়ে যাচ্ছি, বাসে যাব। অপরাজিতার মন খারাপ হয়ে যায়। আকুল গলায় বলে, আমি বাস স্ট্যান্ডে আসছি। ইস, বাবার এমন হলো কি করে? অপরাজিতা যখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছে ততক্ষণে বিকেল হয়ে গেছে। বাসটা আর 5 মিনিট পরেই ছাড়বে। নীল কাছে আসতেই অপরাজিতা একটা হাত চেপে ধরে বলে, নীল, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আর আমি মেডিকেলে আমাদের স্যারদের বলে রাখছি, তুমি বাবাকে হাসপাতালে ভর্তি করে দাও। আর আমাকে সবসময় ফোন করে জানাবে বাবার অবস্থাটা। নীলের চোখে জল চলে আসে। এমন করে অপরাজিতা বলছে, কাছের মানুষ না হলে এই অনুভূতিটা আসে না। মনে সাহস পায় অপরিচিতার কথায়। নরম গলায় বলে, তুমি এসেছ, আমি ভীষণ খুশি হয়েছি। তুমি পাশে থেকো শুধু, আমি তাহলে সব বিপদেই শক্ত থাকব। অপরাজিতা ঠোঁট কামড়ে ধরে, চোখটা ভিজে উঠতে চায়। আহা, নীল যদি জানতে ওর বাবা ওকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যাক, আপাতত নীলকে কিছু বলা যাবে না। অপরাজিতা ব্যাগ থেকে কিছু টাকা বের করে নীলের হাতে দিয়ে বলে, জানি সামান্য টাকা, কিন্তু এখন এটার খুব দরকার। তুমি রাগ করো না, টাকাটা রাখো। নীল শুধু ভাবে, একটা মানুষ কতটা দায়িত্ববান হলে এই সময়ে এমন করে ভাবে। নীল চোখটা মুছে বলে,
অপরাজিতা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসি, ভীষণ মিস করব তোমাকে। বাসটা ছেড়ে দিতেই নীল জানালা দিয়ে পেছনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ না অপরাজিতা ছোট্ট একটা বিন্দুতে মিলিয়ে যায়, অপরাজিতার মনে হয় নীল যেন সারা জীবনের জন্য ওকে একা করে চলে গেল। ওকে দেখতে আসবে সামনে শুক্রবার, আর এমন সময় বিপদটা আসলো। ও কি পারবে একাই ঝড় সামাল দিতে? সেদিন বাসায় ফিরতেই অপরাজিতা বাবার মুখোমুখি পরিচিতেই জিজ্ঞেস করেন, কই গেছিলে? অপরিচিতার মুখে চট করে মিথ্যাটা আসে না, সত্যটাই বলে, নীলের বাবা খুব অসুস্থ, ও চলে গেল রাজশাহী, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আতিক সাহেব মুহূর্তে রাগে ফেটে পড়েন, চিৎকার করে বলতে থাকেন, দুদিন পর তানভীরা দেখতে আসবে, আর তুমি গিয়েছো ওই ছেলেটার সাথে দেখা করতে? তুমি কি বুঝতে পারো নাই যে আমি চাই না ওই ছেলেকে তুমি বিয়ে করো? তুমি যদি এমন করো তাহলে আমাকে কোনোদিন বাবা ডেকো না। অপরাজিতা স্তম্ভিত হয়ে যায়। বাবা ওকে এমন কথা বলতে পারল? একমাত্র সন্তান বলে সারা জীবন অসম্ভব আদরে মানুষও কোনোদিন এত কঠিন কথা শুনিনি। চিৎকার শুনে মা দৌড়ে এসে অপরাজিতাকে ভেতরে নিয়ে যায়। অপরাজিতা বিছানায় ধপ করে বসে পড়ে, অসহায় গলায় বলে, মা, আমি কি খুব বড় অন্যায় করেছি? তোমরা তো সারা জীবন আমার সুখ চেয়েছ। আমি নীল ছাড়া আর কারো কাছে সুখী থাকবো না। আমার জীবনটা তো আমার, এবার আমাকে এই সিদ্ধান্তটা নিতে দাও। নীলুফার বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জীবনটা শুধু তোর একার না, তোর জীবনের সাথে আমরা গভীরভাবে জড়িয়ে আছি। তোর বিয়ে নিয়ে তোর যেমন একটা আলাদা ইচ্ছে আছে, আমাদেরও ঠিক তেমন ইচ্ছে আছে। জীবন নিয়ে আমরা তোর চেয়ে বেশি অভিজ্ঞ, তাই তোর বাবা যা বলছে তা তোর ভালোর জন্যই বলছে। অপরিচিতা শূন্য চোখে তাকিয়ে থাকে। বাবা মা কেউই পক্ষে নাই। নীল এই সময়টাতে ঢাকার বাইরে, নিজেকে ভীষণ একা লাগে এই নিষ্ঠুর পৃথিবীতে। শুক্রবার তানভীরের বাবা, ভাই, মা, বোন আসে, সাথে তানভীরও। নিচের রাস্তায় দামি দামি কয়েকটা গাড়ি থেমে দেখতে দেখা যায়। এরা আকাশ পাতাল বড়লোক, কিন্তু অপরাজিতা অবাক হয়ে খেয়াল করে পুরো পরিবারটা ভীষণ ভদ্র। কেউ কে প্রচলিত মেয়ে দেখার মতো উল্টাপাল্টা প্রশ্ন করে না। তানভীরের মা ওর পাশে বসে এক হাত দিয়ে জড়িয়ে ধরেন। সবাই এত উচ্ছ্বসিত যে অপরাজিতার মন খারাপটা আলাদা করে কারো চোখেই পড়ে না। অপরাজিতা একবার বাবার মুখের দিকে তাকায়, মুখটা কি ভীষণ সুখে সুখে এখন। মায়ের মুখেও আজ আনন্দ, মেয়েকে নিয়ে গর্ব। অপরিচিতা ভাবে, এদের মনে ও কি করে দুঃখ দেবে? সেদিন তানভীরেরা চলে যেতেই অপরাজিতা নীলকে ফোন দেয়। নীলকে জানানো খুব দরকার। ফোন ধরতেই অপরাজিতা জিজ্ঞেস করে, নীল, বাবা কেমন আছেন? অক্সিজেন লেভেল ঠিক আছে? নীল আশ্বস্ত করে বলে, এখন পর্যন্ত ঠিক আছে, তুমি চিন্তা করো না। আর তুমি বলে দেওয়াতে খুব কাজে লেগেছে। তোমার সারা নিয়মিত খোঁজ নেয়। তোমার খবর বলো অপরাজিতা। কতদিন দেখি না আমার মানুষটাকে। অপরিচিতার মুখে কষ্ট লাগতে থাকে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, নীল, তোমার এত বড় একটা বিপদ, কিন্তু তোমাকে আমার খুব জরুরি একটা কথা বলার আছে। নীল নড়ে চড়ে ওঠে, উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে বলো তো অপরাজিতা? তোমার গলাটা এমন লাগছে কেন? অপরাজিতা একটু চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সব খুলে বলে। নীল একটা কথা বলে না, ওর শুধু মনে হতে থাকে অপরাজিতাকে ওর পাওয়া হবে না। সব শুনে নীল বলে, অপরাজিতা, আমাকে কটা দিন সময় দাও। বাবা সুস্থ হয়ে উঠলেই আমি তোমার বাবার সাথে কথা বলবো। অপরাজিতা একটু যেন সাহস পায়, মাথা নেড়ে বলে, নীল, তুমি বাবার পাশে থেকো, উনি আগে সুস্থ হোক, ততদিন আমি বিয়ে আটকে রাখবো। তুমি চিন্তা করো না একদম। নীল ভাবে ও আসলেই চিন্তা করার কিছু নাই। অপরাজিতা তো আর কারো হতে পারে না, একমাত্র নীলেরই। এদিকে যত সময় যায় নীলের বাবার শরীর খারাপ হতে থাকে। জ্বরটা কমে না, অক্সিজেন লেভেলও কমতে থাকে। একটা সময় আইসিইউতে শিফট করতে হয়। নীলের মনে হয় ওর পৃথিবী থেকে প্রিয় সব মানুষকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ও কিছুতে এটা সফল হতে দেবে না। কিন্তু আইসিইউতে খরচ অনেক, জমানো টাকা ফুরিয়ে আসছে, বিশ্ববিদ্যালয়ের স্যালারিটাও নিয়মিত দিচ্ছে না। কি যে হবে ভাবতেই গা শিউরে ওঠে। এর কিছুদিন পর এক সোনালি ভুলে ডাক্তার জানায় ওর বাবা ভালো হয়ে উঠছেন। ওনাকে কেবিনে শিফট করা হয়। নীল যেন হাঁপ ছেড়ে বাঁচে, মনটা আনন্দে ভরে যায়। অপরিচিতাও এই কটা দিন ওকে সময় দিয়েছে। সুখবরটা দেওয়ার জন্য নীল এবার অপরাজিতাকে ফোন দেয়। উচ্ছ্বসিত গলায় বলে, বাবাকে আজ কেবিনে দিয়েছে, ভীষণ ভালো আছে। অপরাজিতা আনন্দিত গলায় বলে, খুব ভালো খবর, ইস, ভীষণ ভালো লাগছে। বাবা ভালো হয়ে যাক। তুমি তখন একবার বাসায় এসো, আমার বাবা তোমার সাথে কথা বলবেন। নীলের আত্মবিশ্বাস এখন ফিরে এসেছে। ওর প্রিয় মানুষদের কেউ কেড়ে নিতে পারবে না। এরপর একদিন নীলের বাবা ভালো হয়ে বাড়ি ফিরে আসলে নীল ঢাকায় চলে আসে। ক্যাম্পাসে এসে একটা সুসংবাদ পায় আর একটা দুঃসংবাদ। এই বিশ্ববিদ্যালয়ে ওর চাকরিটা পার্মানেন্ট ছিল না। এসে জানতে পারে চাকরি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে ওকে। নীল বুঝতে পারে করোনায় আর্থিক দুর্ব্যবস্থার জন্য এমন হলো।
আর সুসংবাদ হলো ওর পিএইচডির আবেদনটা গৃহীত হয়েছে। গ্লাসগো ইউনিভার্সিটি, স্কটল্যান্ড। যাক, চাকরিটা এমনিতেই ছাড়তে হতো। তখনই অপরাজিতাকে ফোন করতে যেও করে না, ভাবে সরাসরি বলবে ওদের বাসায় যে। এদিকে অপরাজিতা নীলকে ফোন করে জানায় বাবা ওর ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসবে কথা বলতে। নীল একটু চিন্তায় পড়ে যায়। উনি যদি এসে জানেন যে আর 2 মাস পর ওর চাকরি থাকবে না, তাহলে তো আগুনে ঘি ঢালা হবে। অপরিচিতার বাবা দিন 2 পর আসেন। ভদ্রলোক খুব মার্জিত ভাষায় ওকে এমন অপমান করে যায় যা নীল ভাবতে পারেনি। ওর মতো 2 পয়সার শিক্ষক যে তার মেয়ের যোগ্য পাত্র না সেটা বারবার বলেন। আর এটাও বলেন নীল যেন তার মেয়ের পথ থেকে সরে দাঁড়ায়। নীল এবার গভীরভাবে ভাবতে বসে। একসময় সিদ্ধান্ত নেয় অপরিচিতার সাথে সরাসরি কথা বলতে হবে। সেদিন অপরাজিতা একটা হালকা গোলাপি রঙের জামা পরে আসে। ভীষণ মায়াবী লাগছে মেয়েটাকে। কাছে আসতেই নীল মজা করে বলে, নীল অপরাজিতা আজ রং পাল্টে গোলাপি হয়ে পর হয়ে গেছে। অপরাজিতার মুখটা কালো হয়ে যায়। মুখ ঝামটে বলে, পচা কথা কেন বললে? নীল হাসে, বলে এমনি। আসো একটু বসা যাক। রেস্টুরেন্টে একটা নিলিবিলি কোণায় বসে ওরা। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। অপরাজিতা নীলের হাতটা ধরে থাকে। নীল প্রথমে নীরবতা ভাঙে বলে, অপরাজিতা, আমার বাবা যখন আইসিইউতে ছিল আমি প্রতিদিন হিসেব করতাম আর কত টাকা আছে জমানো। তোমার বাবা ঠিকই বলেছে, জীবনে টাকা অনেক বেশি জরুরি। আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিটা নেই। বলা হয়নি তোমাকে, বাবার চিকিৎসায় সব জমানো টাকা শেষ। অপরাজিতা, যতটুকু বুঝেছি তোমার বাবা কোনোদিন আমার মতো পাত্র মেনে নেবে না। অপরাজিতার মুখটা বেদনায় নীল হয়ে যায়। বাবা তোমাকে এসব বলতে এখানে এসেছিল? নীল, আমি সরি। নীল বিষণ্ণ হাসি হেসে বলে, অপরাজিতা, তোমার বাবা ঠিক বলেছেন। আমি এখন বুঝেছি টাকা কত দরকার। তুমি ওই তানভীর ছেলেটাকে বিয়ে করো। তোমার বাবা তো বললেন আগামী মাসের 25 তারিখে বিয়ে দেবেন। আমি এখন বিয়ে করার মতো অবস্থায় নেই। আর তোমার বাবার কথা অনুযায়ী আমি সারা জীবন চেষ্টা করলেও তানভীরদের সমান হতে পারবো না। অপরাজিতার চোখে জল আসে। ভাঙা গলায় বলে, নীল, তুমি তানভীরকে বিয়ে করার কথা বলতে পারলে? বাবার কথা বাদ দাও, আমার কাছে তোমার সমান কেউ নেই। বাবা রাজি না হলে আমরা পালিয়েই বিয়ে করব। নীল গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, না অপরাজিতা, তুমি তোমার বাবা মেয়ের একমাত্র সন্তান। যদি ওনাদের কিছু হয়ে যায়, আমি বা তুমি নিজেকে কেউ ক্ষমা করতে পারবো না। আর জীবন ভীষণই কঠিন। তোমার সামনে অপার সুখের হাতছানি। আমি সেই পথে আর বাধা হয়ে থাকবো না। আজ থেকে আমি আর তোমাকে ফোন বা মেসেজ দেব না। ফেসবুকে আনফ্রেন্ড করে রাখবো। কারণ দেখলে কষ্ট হবে আমার। অপরিচিতা আর পারে না, কেঁদে ফেলে। নীল প্লিজ, এমন করে বলো না। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। এরপর অনেকটা সময় কেটে যায়। নীল অপরাজিতাকে বোঝাতে থাকে, কিন্তু অপরাজিতা শুধু কেঁদেই চলে। সেদিন অপরাজিতা চলে যাবার পর নীল সত্যি আর যোগাযোগ করে না। অপরাজিতা ফোন দিয়ে ফোন বন্ধ পায়। এদিকে বাসায় সত্যির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। অপরাজিতাকে বাসা থেকে বের হতেই দেওয়া হয় না। একটা সময় অপরাজিতারও অভিমান হয় নীল এমন করলো, কিন্তু পরক্ষণেই মনে হয় নীল ঠিকই বলেছে। বাবা মা কোনোদিন ওকে মেনে নেবে না। অপরাজিতার দমটা বন্ধ হয়ে আসে। মানুষের জীবনটা এত জটিল কেন? নীলের সাথে পরিচয়ে প্রথমে কি সহজ সরল সুন্দর ছিল সব, অথচ জীবন এখন তার সব জটিলতা নিয়ে হাজির হয়েছে। নীলকে ছেড়ে থাকতে হবে এটা কখনোই ভাবিনি। জীবন আসলে খুব নিষ্ঠুর। বাস্তবতাকে মেনে নিতে হয়, তা যত কঠিনই হোক। আজ মাসের 25 তারিখ, অপরাজিতার বিয়ে। নীল পদ্মাপাড়ে সেই জায়গাটাই বসে আছে, যেখানে ও আর অপরাজিতা প্রথম বসেছিল। সেই প্রথম থেকে সব ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। অপরাজিতার চোখ টেরা করে তাকিয়েছিল, মনে পড়তেই একটা বিষণ্ণ হাসি হাসি নীল। একটা কথাই শুধু মনে হয়, যে পৃথিবীতে অপরিচিতা ওর না, সে পৃথিবীতে ও বাঁচবে কি করে? কার জন্য জীবনের বাকি পথটা হাঁটবে? জীবনের সব আলো আজ চুরি হয়ে গেল। বাংলাদেশ বিমানের লন্ডন ঢাকা রুটের ফ্লাইটটা যখন রানওয়ে স্পর্শ করে, নীলের বুকের কোনো একটা কষ্ট মোচড় দিয়ে ওঠে। 3.5 বছর পর দেশে ফিরল, যেখানে ওর প্রিয় মানুষ অপরিচিতা থাকত। সেদিনের পর নীল আর যোগাযোগ করেনি। শুধু পিএইচডি করতে আসার আগে একবার ফোন করেছিল। অপরিচিতার ফোনটা বন্ধ পেয়েছিল। হয়তো বিয়ের পরও নিজেরও আরও যোগাযোগ রাখতে চায়নি। ফেসবুকে মেসেজ দিতে যেও পরে চিন্তা করে দেখল, থাক, নতুন করে কষ্ট বাড়িয়ে লাভ নেই। নীল ভাবতে থাকে, এই এতদিন পরেও ও অপরিচিতাকে ভুলতে পারেনি। আচ্ছা, অপরিচিতা কেমন আছে? ওর কি বাচ্চা হয়েছে? ও কি আগের মতো দুষ্ট আছে? ফেসবুকে ওর প্রোফাইলে ওকে মারতে গিয়ে দেখেছিল প্রোফাইল লক করা। হয়তো নীলকে এড়িয়ে যেতে চেয়েছে, তাই এমন। এতে অবশ্য ভালোই হয়েছে, দেখলেই কষ্ট বাড়ত। কিন্তু তারপরও খুব জানতে ইচ্ছে করে ওর অপরাজিতা এখন কেমন আছে। নীলকে ভেবে কি গোপনে দীর্ঘশ্বাস ফেলে? আনমনে এসব ভাবতে ভাবতে নীল ইমিগ্রেশনটা পার করে। লাগেজ বেল থেকে ব্যাগটা বুঝে নিতে একটু সময় লাগে। আজ ঢাকায় থাকবে ওর এক বন্ধুর বাসায়, কাল রাজশাহী যাবে।
ইস, কতদিন পর বাবা মায়ের সাথে দেখা হবে ভাবতেই মনটা ভালো হয়ে যায় নীলের। পরদিন রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। মা ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করেন। বাবার চোখটা ভিজে ওঠে। নীলের মনে হয় কতদিন পর প্রিয় দুটো মানুষের কাছেও আজ ফিরে আসলো। মনের ভেতর যে ক্ষত, তাতে যেন একটি হলেও প্রলেপ পড়ে। রাতে মা পাশে বসে ওর প্রিয় শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেন, সাথে নানা পদের ভর্তা। সকালে ঘোমটা ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। নীল বুঝতে পারে ও এখন আর গ্লাসগো ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেই। প্রিয় দেশে ফিরে এসেছে, কিন্তু প্রিয় মানুষটা নেই। মনটা সকালেই খারাপ হয়ে যায়। বাবা এখনও শুয়ে আছেন। একটু বয়স বেড়েছে, আগের মতো হয়তো ছাদে যাননি। নীল মাকে বলে ছাদে যায়। হেমন্তের মিষ্টি সকাল, একটা হালকা মিষ্টি ঘ্রাণ বেশি আছে শিউলি ফুলের। নীলপুরো ছাদটা ঘুরে এসে সেই অপরাজিতা গাছটার সামনে এসে দাঁড়াতেই বুক কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস পড়ে। গাছটার নিচে কিছু আগাছা হয়েছে। নীল নিচু হয়ে যত্নের সাথে গাছের গোড়াটা পরিষ্কার করে। আলতো করে গাছটার গায়ে ভীষণ আদরে হাত বোলায়। নীল ছাদ থেকে নেমে দেখে বাবা চা খাচ্ছে। নীলও বাবার পাশে বসতেই মা চা দেন। নীল চায়ে চুমুক দিতে দিতে বলে, বাবা, ছাদের একটা পাশ আমাকে দিবা? বাবা হেসে বলেন, পুরো ছাদই তো তোর, কি করবি? নীল উদাস গলায় বলে, অপরিচিতা ফুলের গাছ লাগাবো। বাবা মাথা নেড়েন, আচ্ছা ভালো তো। নীল, তুই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়েন করবি? নীল একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বাবা, মোটামুটি ফাইনাল হয়ে আসে। বিদেশে থাকতেই যোগাযোগ করেছিলাম। এবার মা অনুযোগের সুরে বলল, নীল, এবার কিন্তু বিয়ে করতে হবে। আমি কয়েকটা মেয়ে দেখে রেখেছি। এভাবে আর তুই একা থাকতে পারবি না। নীল মায়ের হাত ধরে বলে, তোমরা থাকলে আমি কখনো একা থাকি না। এরপর বাবা মা দুজনেই বিয়ে নিয়ে জোর করতে থাকেন, আর নীল বারবার পাশ কাটিয়ে যায়। এরপর 2 মাস নীলের ভীষণ ব্যস্ততায় কেটে যায় ভার্সিটির কাজগুলো গোছাতে। সব কাজ শেষ করে একদিন হঠাৎ মনে হয় পদ্মার পাড়ে যাবে, সেই কফি শপটায়। মনে হতেই হুট করে একটা রিকশায় উঠে পড়ে। কেমন যেন অস্থির লাগছে। রিকশাওয়ালাকে বারে বারে তাড়া দিতে থাকে। রিকশাটা সাহেব বাজার মোড়ে আসতেই হঠাৎ একটা দ্রুতগতিতে আসা প্রাইভেট কার জোরে ধাক্কা দেয়। নীল ছিটকে রাস্তায় পড়ে যায়। বাম পায়ে ভীষণ আঘাত লাগে। চোখে কেমন অন্ধকার দেখে। জ্ঞান হারানোর আগে পথচারীদের কোলাহল শুনতে পায়। নীলে যখন জ্ঞান ফেরে তখন আলতো করে চোখটা খুলে মায়ের উদ্বিগ্ন মুখটা দেখতে পায়। পাশে বাবা চিন্তিত মুখে বসে আছেন। নীলকে চোখ খুলতে দেখেই মা আকুল গলায় বলেন, নীল বাবা, এখন কেমন লাগছে? নীল একবার বাম পায়ের দিকে তাকায়। সাদা প্লাস্টার, একটা বালিশের উপর রাখা, মাথায় ব্যান্ডেজ করা। বুঝতে পারে। নীল দুর্বলভাবে হেসে বলে, মা চিন্তা করো না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা মা, আমার পা কি ভেঙে গেছে? মা আশ্বস্ত করে বললেন, ডাক্তার তো বলে কয়েক সপ্তাহ এই প্লাস্টার রাখলেই ঠিক হয়ে যাবে। নীল অপরাধীর মতো বলে, আমার দোষেই তো দুর্ঘটনা ঘটেছে। বাবা বাধা দিয়ে বলেন, এসব কথা এখন থাক। আল্লাহ একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি বাসায় যে তোর কিছু জামাকাপড় নিয়ে আসি। বাবা চলে যেতেই মা নীলের পাশে বসে থাকে। মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, এখনকার সব ডাক্তার যেভাবে তোর খেয়াল রাখছে, খুব ভালো লাগলো। হ্যাঁ রে নীল, তোর এক বান্ধবী এখানে আসে, আগে বলিসনি তো। তোর বান্ধবী যা করলো, মনে হলে যেন ওরই পা ভেঙেছে। নিজে ছোটাছুটি করে সব ব্যবস্থা করলো, রক্ত দিল। তোর আরও রক্তের গ্রুপও এক। নীলের মাথায় কিছু ঢুকছিল না। মা কি সব আবল তাবল বলছে? নীল ভ্রুকুচকে বলে, মা, আমার কোনো বান্ধবী? শিমু? মা বলেন, এই যা, গোলমালের মধ্যে নামে জিজ্ঞেস করিনি, কিন্তু মেয়েটা খুব লক্ষ্মী। নীল বুঝে পায় না ওর কোন বান্ধবী এত করেছে ওর জন্য। ভীষণ একটা কৌতূহল অনুভব করে। মা বলেছেন সন্ধ্যার পর আসবে মেয়েটা। নীল ঘুমিয়ে পড়েছিল। কথা বলার শব্দে ঘুমটা ভাঙে। একটা ভীষণ পরিচিত গলা পায়। আস্তে করে চোখটা মেলে। আচ্ছা, এটা কি স্বপ্ন? নীল আবার চোখ বন্ধ করে ফেলে। না, এখন কোনো কথা শোনা যাচ্ছে না। আবার চোখটা খোলে। নীল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অস্ফুটে বলে, অপরাজিতা। নীলের ডাকে অপরাজিতা মুখ তুলে তাকায়। নীলের মা বলেন, এই তো ঘুম ভেঙেছে। তোমার নামই তো আমি জানতাম না। তোমাকে দেখার জন্য এতক্ষণ আমাকে জেরবার করে ফেলেছে। অপরাজিতা কাছে এসে একটা চেয়ারে বসে আলতো গলায় বলে, নীল, কেমন লাগছে? নীল কেমন একটা ঘোর লাগা চোখে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। ওর প্রিয় মানুষ, ওর নীল অপরাজিতা, ওর ভীষণ আদরের মানুষ। নীল ফিসফিস করে বলে, অপরাজিতা, অপরাজিতা। মা বুঝতে পারেন, তাই একটা অজুহাতে বাইরে চলে আসেন। অপরাজিতা খেয়াল করে নীলের চোখ জলে টলমল। অপরাজিতার চোখটাও জ্বালা করে ওঠে। অপরাজিতা বলে, 6 মাস হলো আমি রাজশাহীতে এই হাসপাতালে এসেছি। এমন অ্যাক্সিডেন্ট কি করে হলো? নীল উদাস গলায় বলে, তোমার কথা মনে পড়েছিল, তাই পদ্মার পাড়ে ওই কফি শপটায় যাচ্ছিলাম। রিকশাওয়ালাকে তাড়া দিচ্ছিলাম জোরে চালাতে। অপরাজিতা আর পারে না, ভাঙা গলায় বলে, নীল, তুমি এখন আমাকে মিস করো? নীল কিছু বলে না, শুধু দেখতে থাকে অপরাজিতাকে। সেই দুষ্টুমি ভরা মুখটা আর নেই, কেমন বিষাদ মাখা মুখ। নীল মনে মনে বলে, অপরাজিতা,
একটা মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনি। আরও কিছু টুকটাক কথা হয়, কিন্তু নীল মুখ ফুটে অপরাজিতার সংসারের খবর জিজ্ঞেস করতে পারে না। অপরাজিতা বলে যায় কাল নীলের ছুটি, বাসায় বিশ্রামে থাকতে হবে। নীলের মা অনুরোধ করতে অপরাজিতা হেসে বলে, আমি আসবো আন্টি আপনাদের বাসায়, রোগী দেখার ভিজিট দিতে হবে, কিন্তু আপনাদের সাথে আঙ্কেলের ফুল বাগানে একটু বসে থাকবো, সেটাই আমার ভিজিট। নীলের মা স্নেহমাখা হাসি দেন, অবশ্যই তুমি বসবি মা, এসো কিন্তু। অপরাজিতা চলে যেতেই নীলের মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অপরাজিতা এখানে কেন? ওর স্বামী তো অনেক ধনী, সে তো নিশ্চয়ই রাজশাহী এসে থাকবে না। তাহলে কি স্বামীর সাথে বনিবনা নেই? না, কি সব স্বার্থপরের মতো উল্টাপাল্টা ভাবছে ও। অপরাজিতা সুখে থাকুক। পরদিন নীলে যখন ডিসচার্জ হয় তখন ওরা সব গুছিয়ে নেয়। ওয়ার্ড বয় দুলাল নামে একটা ছেলে ওকে একটা স্ট্রেচারি করে সরাসরি অ্যাম্বুলেন্সে ওঠায়। নীল দুলালকে 100 টাকা দিয়ে বলে, ভাই তুমি অনেক কষ্ট করলে। দুলাল একটা অমায়িক হাসি দিয়ে বলে, আমি আর কি করছি, আপনার বন্ধু ডাক্তার আপা যা করলো, আপার একটা পাও নাই, তাও যা দৌড়াদৌড়ি করলো। নীল শোয়া থেকে উঠে পড়ার চেষ্টা করে, দুলালের হাত খামছে ধরে বলে, কি উল্টাপাল্টা বলছো, অপরাজিতার পা থাকবে না কেন? আমি তো দেখলাম ওর দুটো পায়ে আছে। দুলাল হেসে বলে, ভাই ওনার বাম পায়ের নিচেরটুকু লোহার, দেখলে বোঝা যায় না। নীলের মনে হলো কেউ যেন ওর বুকে একটা ছুরি ঢুকিয়ে দিল। এত বড় একটা কথা অপরাজিতা একবারও বলল না। ছেলেটা মিথ্যে বলছি না তো। হঠাৎ একটা জিনিস মনে হয়, অপরাজিতা যখন যায় তখন মনে হলো একটি যেন পা টেনে হারছে। নীলের ইচ্ছে করে এখনই অপরাজিতার কাছে ছুটে যেতে। ভাঙা পায়ের দিকে একটা অক্ষম আক্রোশে তাকিয়ে থাকে, একটু শান্ত হয়ে ভাবে, আচ্ছা অপরাজিতা তো বলেছে বাসায় আসবে, তখন জিজ্ঞেস করবে। বাসায় আসার নীল প্রতিদিনই ওদের আগ্রহে অপেক্ষা করে। এই আজ বুঝে এলো, কিন্তু অপরাজিতা আসে না। একদিন আর না পেরে নীল বাবাকে বলে হাসপাতালে যে ওই ডাক্তারকে যেন ডেকে নিয়ে আসে। মা মুখ টেপে হাসেন, বুঝতে পারেন ছেলের আকুলতাটা। সেদিন বিকেলে অপরাজিতা আসতেই মা অনুযোগের সুরে বলে, তুমি আসবে বলে আসলে না, আর নীল তো অস্থির হয়ে আছে। অপরাজিতা মায়ের একটা হাতে জড়িয়ে ধরে বলেন, সরি আন্টি, একটা কাজে একটু ঢাকা যেতে হয়েছিল। নীল কোথায়? মার সাথে অপরাজিতা নীলের রুমে আসতেই নীল উৎকণ্ঠিত গলায় বলে, তুমি ভালো আছো তো? অপরাজিতা হেসে ফেলে, কই আমি জিজ্ঞেস করব, উল্টো তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি। আমি ভালো, তোমার কি অবস্থা? কোনো ব্যথা নেই তো? নীল মায়ের দিকে তাকায়। মা বুঝতে পেরে বলেন, তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসি। মা চলে যেতেই এবার নীল অপরাজিতার পায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা হাত ধরে আকুল গলায় বলে, অপরাজিতা তোমার পা নিয়ে যা শুনেছি তা সত্য? অপরাজিতার মুখটা একটু কঠিন হয়ে যায়, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ নীল, আমার বাবাটা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। নীলের মনে হয় এমন নিষ্ঠুর সত্যটা অপরাজিতা কত স্বাভাবিকভাবে বলছে। বুকে একটা তীব্র কষ্ট অনুভব করে, শক্ত করে অপরাজিতার হাতটা চেপে ধরে আকুল গলায় বলে, কি করে হলো এমন? অপরাজিতা অন্যমনস্ক গলায় বলে, আমার বিয়ের কয়েকদিন আগে আম্মুর সাথে শপিংয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ির ধাক্কায় আমি আম্মু রিক্সা থেকে পড়ে যাই। আমি ডান পাশে ছিলাম, পড়ার সাথে সাথে পেছন থেকে একটা গাড়ি আমার পায়ের ওপর দিয়ে চলে যায়। ভাগ্যিস মাথার ওপর দিয়ে যায়নি, বেঁচে গেছি। হাঁটুর নিচে একটা লেগ প্রসিথিস লাগানো। কয়েকটা মাস ভীষণ দুঃসময় গেছে। আর হ্যাঁ, তোমার যেটা জানতে বেশি কৌতূহল হচ্ছে সেটা হলো আমার বিয়েটার হয়নি। খুব স্বাভাবিক, ওরা তো পঙ্গু মেয়েকে বউ করে নেবে না। আসলে তোমার কথাই ঠিক, শরীরটা অনেক বেশি বড়। কথাগুলো শেষ করে অপরাজিতা একটু হাঁপাতে থাকে। নীলে শুধু একটা কথাই মনে হয়, আচ্ছা পাটা যখন কেটে ফেলে অপরাজিতার কি ভীষণ কষ্ট হয়েছিল? পরে ও যখন দেখল ওর পা নেই, তখনও সহ্য করেছে কি করে? আমার ছোট্ট অপরিচিতা এতগুলো কষ্ট একা একা বইছে, আর ও কিনা ভেবেছে অপরিচিতা নতুন সংসার নিয়ে মহাসুখে আছে। নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয়। একটা বারও কেন দেখা করতে যায়নি? এজন্য বুঝি তখন অপরিচিতার ফোনও বন্ধ পেয়েছিল। নীল আকুল গলায় বলে, অপরাজিতা একটাবার আমার কথা মনে হয়নি? একবার আমাকে ডাকলে না কেন? অপরাজিতা ভীষণ হেসে বলে, নীল তোমার কথায় ভীষণ মনে হয়েছে, কিন্তু ফোন করতে যেও করিনি। কেন করব বলতে পারো? তোমাকে এটা বলতে যে আমি পঙ্গু তাই বিয়েটা হয়নি। তুমি আসো আমাকে বিয়ে করো। তোমার করুণা পেতে মন চায়নি, কারণ তোমার কাছেও তো শরীরটা বড়। আমি কারো করুণা চাইনি, তাই আগের সিমটা ফেলে দিয়েছিলাম। একটা বছর পর আবার পড়াশোনা শুরু করি। এখন আমার একটাই লক্ষ্য, একজন ভালো অর্থোপেডিক সার্জন হওয়া। যদিও মেয়েরা এমন কমই হয়। আমি আমার বাকি জীবনটা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে যতটুকু পারি থাকবো, আর এই কৃত্রিম বানিয়ে কিছু একটা করার চেষ্টা করব। অনেক এক্সপেন্সিভ এগুলো। নীল হাহাকার করে বলে, অপরাজিতা আমি তোমাকে করুণা করতাম, কি ভীষণ করে তুমি আসো আমার মনে তা যদি জানতে, আমি আর কোনো কথাই শুনবো না।
তোমাকে আর আমি একা থাকতে দেব না। অপরাজিতা একটু করুণ হাসি হাসে, তারপর বলে, নীল, একা পথ চলতে আমি শিখে গেছি। আমার এই লোহার পাটা আমাকে আগের চেয়েও আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। তুমি বিয়ে করে ফেলো। তোমার মা তো সেদিন বলল মেয়ে খুঁজছেন। শুনলাম তুমি পিএইচডি করে কয়েক মাস আগে এসেছো আর এখানে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছো। আমি ভীষণ খুশি হয়েছি। নীল বাঘারা হয়ে তাকিয়ে থাকে এই নতুন অপরিচিতার দিকে। সেই দুষ্ট মুখটা আজ নেই। জীবনের মর্মম ছোঁয়ায় মুখে একটা কাঠিন্য চলে এসেছে। থাক, এখন আর ওকে এই বিষয়ে জোর করবে না। নীল কথা ঘোরাতে বলে, ছাদে যাবে না তোমার ফিনিতে? অপরিচিতা একটু হাসে, হ্যাঁ চলো। এই ছাদের কথা কত শুনেছি তোমার কাছে। তুমি যেতে পারবে? নীল মাথা নাড়ে। ছাদে উঠতে যেয়ে নীলকে অপরিচিতার হাতটা ধরতে হয়। কি ভীষণ ভালো লাগা মনকে ছুঁয়ে যায়। অপরিচিতাও বুকের ভেতর একটা টান অনুভব করে, কিন্তু নীলকে কিছুতেই বুঝতে দেয় না। ছাদে সে অপরিচিতা একদম বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠে। এত সুন্দর সুন্দর ফুল, মনটাই ভালো হয়ে যায়। অপরাজিতা ঘুরে ঘুরে সব দেখে। হঠাৎ একটা কোণে দেখে অনেকগুলো নীল অপরাজিতা ফুটে আসে। একটু থমকে যায় অপরাজিতা। পিছন থেকে নীল বলে, বিদেশ থেকে আসার পরপরই বাবার কাছ থেকে এই জায়গাটুকু আমি চেয়ে নিয়েছি। ফুলগুলো আমারই লাগানো। অপরাজিতার বুকের ভেতরটায় কেমন একটা ভালো লাগা টের পায়। সেই আগের অপরাজিতা হয়ে যেতে ইচ্ছে করে। সেদিন অপরাজিতা বাসায় ফেরার পর ভীষণ করে নীলকে মনে পড়তে থাকে। একটা মানুষ এখনো কত যত্ন করে ওকে মনে লালন করে রেখেছে। ভীষণ লোভ হয় নীলের কাছে চলে যেতে, ওর বুকের ভিতর গুটিসরি মেরে চুপ করে বসে থাকতে। এর কয়েকটা দিন পর নীল যখন ভালো হয়ে যায়, সেদিন থেকে নীল প্রায় প্রতিদিন ওর হাসপাতালে এসে ঢু মেরে যায়। মাঝে মাঝে সকালে বাসার সামনে দাঁড়িয়ে থাকে ওকে পৌঁছে দেবে বলে। অপরাজিতা একদিন ওকে বলে, নীল, এমন করো না। আমি বুঝি তুমি আমাকে ঘিরে থাকতে চাও, কিন্তু আমি আমার পথটা একাই চলতে চাই। তুমি এমন করলে আমার পথ চলাটা আরো কঠিন হয়ে যাবে। নানান মানুষ নানান কথা বলবে। তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে আমার জীবনটা আরো কঠিন হয়ে যায়। নীলের মনে হয় কি অসহায়ভাবে অপরিচিতা ওর কাছ থেকে মুক্তি চাইছে। ঠোঁটটা কামড়ে মাথা নেড়ে আস্তে করে বলে, আচ্ছা। এরপর নীলকে আর দেখা যায় না। অপরাজিতা প্রতিদিন বাসা থেকে বের হয়ে গলির মুখে নীলকে খোঁজে, দেখতে পায় না। হাসপাতালে এসে অপেক্ষায় থাকে, এই বুঝি ওইল না, আসে না। মনে একটা অস্থিরতা টের পায় অপরাজিতা। সেদিন অপরাজিতা মনোযোগ দিয়ে একটার বাচ্চার পায়ে প্লাস্টার করছিল। ঠিক তখন নীলের ফোনটা আসে, কিন্তু কাজ থামিয়ে ফোনটা ধরা হয় না। পরে যখন ফ্রি হয়ে ফোন করতে যাবে, তখন একটা ছোট্ট মেসেজ দেখে, আজ বিকেলে একটু তোমার হাসপাতালের সামনে থাকবে? আমাকে 10টা মিনিট সময় দিও প্লিজ। অপরিচিতা একটু ভাবে নীলকে আবার সেই বিয়ের কথাই বলবে। বিকেলে অপরিচিতা যখন আসে, ও চেয়ে দেখে নীল একটা গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরে আছে। কাছে আসতেই ভীষণ খুশি হয়ে বলে, তুমি এসেছো? ভীষণ খুশি হয়েছি, আসো আমার সাথে। অপরাজিতাকে নিয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সামনে হেঁটে একটা ছোট্ট কাচ ঘেরা দোকানের সামনে আসে। অপরাজিতা একটু বিরক্ত হয়, নিশ্চয়ই এটা কোনো কফি শপ। এই দোকানটা তো আগে চোখে পড়েনি। কি মনে করে ওপরের সাইনবোর্ডের দিকে তাকাতেই ও থমকে দাঁড়ায়। নীল অপরাজিতা, লতার মতোই বাগানো করে নামটা লেখা, নিচে ছোট্ট করে লেখা, আমরা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াই। নীল কাচের দরজাটা খুলতেই একটা নীল রঙের ফিতে ধরা কিছু ছেলেমেয়েকে দেখতে পায়। অবাক হয়ে তাকে থাকে, কিছুতেই বুঝতে পারে না কি হচ্ছে এসব। জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকাতেই নীল বলে, নীল অপরিচিতা একটা সেবা ধর্মের প্রতিষ্ঠান। এটা থেকে আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে সড়ক দুর্ঘটনায় আহত মানুষদের পাশে দাঁড়াবো। আমরা সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্য চেয়ে ফান্ড গঠন করব। আপাতত কিছু হুইল চেয়ার, ক্রাঞ্চ কেনা হয়েছে, আর কৃত্রিম পা যারা সরবরাহ করে তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা যার এটা লাগবে তার জন্য এটা বিনামূল্যে সরবরাহ করব। এটা আমার একটা ফান্ড থেকে করা হবে। পিএইচডি করার সময় কিছু টাকা জমিয়েছিলাম, তা থেকেই করব। এছাড়া অনলাইনেও মানুষ যোগাযোগ করতে পারবে আমাদের নীল অপরিচিতা হেল্পলাইন থেকে। এই প্রতিষ্ঠানের শুভযাত্রা তোমার হাত ধরে হবে। আমার যে আর কেউ নাই অপরাজিতা, যাকে ডাকতে পারি। অপরিচিতা শুধু ভাবছিল একটা মানুষ কতটা ভালোবাসলে এমন করতে পারে। ওর স্বপ্ন ছিল আহত মানুষের পাশে দাঁড়াবে। আজ নীল সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। একটা মানুষকে ভালোবাসতে হলে তার স্বপ্নটাকেও যে ভালোবাসতে হয় তা নীল জানে। ভীষণ ভালো লাগায় মনটা নরম হয়ে যায়। ইচ্ছে করছে সামনে দাঁড়ানো মানুষটাকে কাছে টেনে বুকের ভেতর মুখটা নিয়ে নিতে। অশ্রু সচল চোখে অপরিচিতা নীল ফিতেটা কাটে। নীলের ছেলেমেয়েরা জোরে হাততালি দেয়। নীল সবাইকে অপরিচিতার কথা বলে। ছেলেমেয়েগুলো ভীষণ অনুপ্রাণিত হয় এমন একটা ভালো কাজের অংশীদার হতে পেরে। সবাই চলে যেতেই অপরিচিতা আলতো গলায় বলে, নীল, থ্যাঙ্কস, আমি ভীষণ খুশি হয়েছি।
ইচ্ছে করছে তোমাকে কিছু একটা দিতে। নীল নিচু গলায় বলে, অপরাজিতা, তুমি বলেছো যে তুমি আহত মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু আমিও ভীষণভাবে আহত। দাঁড়াবে না আমার পাশে? আমার যে আর তুমি ছাড়া আর কেউ নেই অপরাজিতা। অপরাজিতা আর পারে না, কাছে সে হাতটা ধরে ফিসফিস করে বলে, নীল, এই তো আমি আসি, দেখো তোমার হাত ধরে আসি। আজ একটা অদ্ভুত বিয়ে হচ্ছে। বরকনে দুজনে নীল রং পরেছে, আর বিয়ের কোণে শাড়ির সাথে কেটসের মতো জুতা পরা। শাড়ির সাথে কেউ জুতো পরে না, কিন্তু অপরাজিতাকে এটাই পরতে হয়। নীলের বাবা মা এই বিয়েতে আপত্তি করেনি, বলেছে কদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার নীলের ঠিক এমনটাই হতে পারত। রাতে যখন দুজন একা হয়, নীল যত্ন নিয়ে সাবধানে অপরাজিতার কৃত্রিম পাটা খুলে দেয়। ভীষণ মায়ের কাটা পায়ে হাত বোলায়, তারপর দুহাতে ওকে কোলে উঠিয়ে নেয়। অপরিচিতার মুখটা নীলের একদম কাছে চলে আসে। গভীর মায়ায় নীল অপরিচিতার কপালে একটা চুমু দেয়, তারপর আস্তে করে বিছানায় বসিয়ে দেয়। কাছে বসতে অপরিচিতা ফিসফিস করে বলে, আমাকে এমন করে আগলে রাখবে তো সারা জীবন? নীল গভীর চোখে তাকিয়ে বলে, নীল তার অপরাজিতাকে এমন করে আগলে রাখবে, ভালোবাসবে। সমাপ্ত।